আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হেদায়েতুল কবির অনিক, এমএসসি ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অফ চিটাগাং। আমার আজকের টপিক হলো RSA algorithm. RSA algorithm was first introduced in 1977 by Ron Rivest, Adi Shamir and Leonard Edelman in MIT. তো এটা ছিল হচ্ছে একটা অ্যাসিমেট্রিক সিকিউরিটি মেথড। এটা হচ্ছে প্রথমত ইনভেন্ট করা হয়েছিল একটা ইনফরমেশন ট্রান্সফার করব সিকিউরলি, যেটা হবে একটা আনসিকিউর চ্যানেলে, এবং যেখানে আমরা হচ্ছে কোনো প্রকার অ্যাডভান্স কি শেয়ারিং করে থাকবো না। তো এই ক্ষেত্রে আমাদের কি শেয়ারিং যদি আমরা না করি, তাহলে আমাদের সেক্ষেত্রে একটা লিঙ্কড কি এর প্রয়োজন। তো লিঙ্কড কি এর আইডিয়াটা প্রথমে দিয়েছিল হোয়াইটফিল্ড, ডিফেল এন্ড মার্টিন হেলম্যান, যারা যেটা তারা দিয়েছিল 1976-এ। তো তাদের মতে লিঙ্কড কিটা হচ্ছে একটা ওয়ান ওয়ে ফাংশন হবে, যেটা হচ্ছে ওয়ান ওয়েতে খুব সহজে আমরা হিসাব করতে পারবো, কিন্তু যখন আমরা রিভার্স করতে যাব সেটাতে অনেক প্রকার ফ্যাক্টরাইজেশন চলে আসবে, যা মূলত হচ্ছে আমাদের এই যে রিভার্স ক্যালকুলেশনটাকে অনেকটা কমপ্লেক্স করে ফেলবে, এবং যার ফলে এই হাই রিভার্স হওয়ার ফলে আমরা সহজে এটা কম্পিউট করতে পারবো না। তো আরএসএস যেটা আমাদের ফান্ডামেন্টালসে মূলত ওয়ার্ক করে দুটা কি এর উপর, পাবলিক কি এবং প্রাইভেট কি। তো আরএসএ কাজ করে একটা ডিজিটাল সিগনেচারের মতো, যেখানে তারা সেন্ডার একটা ডাটাকে এনক্রিপ্ট করবে পাবলিক কি দ্বারা, এবং রিসিভার এটাকে ডিক্রিপ্ট করবে একটা প্রাইভেট কি দ্বারা। এখানে আমরা যে লিঙ্ক কি এর আইডিয়া মতো, এখানে বোথ কি আর কানেক্টেড। পাবলিক কি থেকে মূলত হচ্ছে আমরা জেনারেট করে থাকবো প্রাইভেট কি। তো ফরওয়ার্ড ক্যালকুলেশনের জন্য যখন আমরা করতে যাব, তখন আমরা ইউলার স্ট্রটোয়েন ফাংশন ব্যবহার করব, এবং রিভার্স ক্যালকুলেশনের জন্য এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগরিদম ব্যবহার করা থাকে, যা মূলত অনেকটাই জটিল। তো এখানে আমাদের দুটা ফিগার দেখানো হচ্ছে, একটা হচ্ছে এনিগমা মেশিন এবং আরেকটা হচ্ছে লরেন্স এনক্রিপশন মেশিন। তো এটা দুটোই মূলত হচ্ছে আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ব্যবহার করা হয়েছিল। এই এনিগমা মেশিনে আমাদের শুধুমাত্র দেখা যাইতো যে আমরা সঠিক যে কোড দিয়ে আমরা এনক্রিপশন কোড দিয়ে কি দিয়ে আমরা হচ্ছে ডাটাটাকে সাইফার টেক্সটে কনভার্ট করবো, সেই কিটাই প্রয়োজন আমাদের ডাটাটা পাওয়ার জন্য। আর লরেন্স এনক্রিপশন মেশিন এটা মূলত কাজ করতো এক্সঅর ফাংশনের উপর, লজিক্যাল ফাংশনের উপর। তো ফান্ডামেন্টালস এখন আমাদের আরএসএ অ্যালগরিদমে প্রথমত আমাদের একটা প্লেন টেক্সট থাকবে। এই প্লেন টেক্সটটাকে আমরা এনক্রিপশন করব এনক্রিপশন কি দ্বারা, যেটা হবে একটা পাবলিক কি। আর তারপরে ডাটাটাকে পাঠানো হবে একটা আনসিকিউর চ্যানেলে, যেটা সাইফার টেক্সটের মাধ্যমে। তারপর আমরা সেটাকে ডিক্রিপশন কি এর মাধ্যমে, প্রাইভেট কি এর মাধ্যমে আমরা সেটাকে ডিক্রিপ্ট করব। করার পরে আমরা মূলত আবার সেই প্লেন টেক্সটটা পাবো। তো সেই ক্ষেত্রে আমাদের এই দুটোর মধ্যে দেখা যাচ্ছে যে বোথ কিস আর ডিফারেন্ট, পাবলিক এবং প্রাইভেট দুটাই আলাদা। তো দেখা যাচ্ছে আমাদের এখানে দুটো ফর্মুলা মূলত প্রয়োজন হয় জানার জন্য। একটা হচ্ছে সি, যেটা হচ্ছে আমাদের সাইফার টেক্সট পি টু দি পাওয়ার ই মড এন, এখানে ই হচ্ছে আমাদের পাবলিক কি, এবং আরেকটা হচ্ছে পি ইকুয়াল টু সি টু দি পাওয়ার ডি মড এন, এখানে ডি হলো হচ্ছে আমাদের একটা প্রাইভেট কি, এবং পি হচ্ছে আমাদের প্লেন টেক্সট। তো আমাদের কি জেনারেশনের জন্য আমাদের মূলত চারটা স্টেপ মনে রাখা প্রয়োজন। প্রথম স্টেপটা হলো যে আমাদের দুটো কোপ্রাইমস নাম্বার নিতে হবে, যেটা কিছুটা দূরবর্তী। কাছাকাছি হলে যে সেক্ষেত্রে হবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের ডিক্রিপশন হয়তো রিভার্স ক্যালকুলেশন করতে অনেক ক্ষেত্রে সব সুবিধা হতে পারে। তো আমরা ধরে নিলাম দুটো কোপ্রাইম নাম্বার হচ্ছে পিকিউ, এবং তাদের গুণফল মাল্টিপ্লিকেশন নাম হচ্ছে এন। দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের ইউলার স্ট্রটোয়েন ফাংশন ক্যালকুলেশন করতে হবে, যেটা হচ্ছে ফাই অফ এন ইকুয়াল টু পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস ওয়ান। এরপরে আমাদেরকে জিসিটি হিসাব করতে হবে। এই জিসিটিটা হবে কি এবং টটোয়েন ফাংশনের মধ্যে, এবং তাদের জিসিটির ভ্যালু হবে হচ্ছে 1। রিভার্স ক্যালকুলেটরের ক্ষেত্রে ডি এর ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে ডি ইকুয়ালস টু ডি ইন্টু ই মড ফাই অফ এন, যারও সেক্ষেত্রে আমাদের রিমাইন্ডার হইতে হবে 1। তো আমাদের একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি। ধরে নিই আমরা এইট এই প্লেন টেক্সট 8 এর একটা আর টেক্সট আমরা পাঠাবো। ধরে নিলাম আমাদের প্রোগ্রাম নাম্বার হচ্ছে 5 6। তাহলে প্রথমে আমাদের প্রথম স্টেপ ছিল n এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, যা হচ্ছে 30, এবং ইউলার স্ট্রটোয়েন ফাংশন যার ভ্যালু হচ্ছে বাইর করে হিসাব করলাম আমরা হচ্ছে 20। তো আমরা সেক্ষেত্রে আমরা যে কোনো প্রকার
হিসেব ধরতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিলাম আমরা তিনটাই ধরলাম 3, 7 এবং 9। দেখা যাচ্ছে যে 320 বা 720 বা 920 তাদের সকলের ক্ষেত্রেই তাদের জিসিডি 1। তো আমরা ধরে নিলাম ই হচ্ছে আমাদের এক্ষেত্রে পাবলিক কি। তো ই পাবলিক কি যদি হয় তাহলে আমাদের ডি এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো ডি এর ভ্যালুর ক্ষেত্রে আমরা ডি মাল্টিপ্লিকেশন অফ ই মড 5 অফ এন আমরা এখানে হিসাব করলাম, যেখানে করে দেখতে পারলাম আমাদের 7 একটা ভ্যালু ডি, যেটা হচ্ছে আমাদের ডিক্রিপশন কি। তাহলে আমরা দুটো পাবলিক কি এবং প্রাইভেট কি পেয়ে গেলাম। এখন আমাদের এনক্রিপশন ফর্মুলা এবং ডিক্রিপশন ফর্মুলাতে আমাদের ভ্যালুটা হিসাব করতে হবে। তো আমরা প্লেন টেক্সট আমাদের হলো 8, তো 8 টু দি পাওয়ার 3 মড 30, সেক্ষেত্রে আমাদের সাইফার টেক্সট পেলাম আমরা 2। সাইফার টেক্সট 2 পাওয়ার পরে আমরা ডিক্রিপ্টেড প্লেন টেক্সট, আমরা সাইফার টেক্সটটাকে আবার হিসাব করতে হবে। সেক্ষেত্রে আমাদের পি এর ভ্যালু পাই দেখলাম 2 টু দি পাওয়ার 7 মড 30 ইকুয়াল টু 8, যেটা আমরা আসলে মূলত পাঠাচ্ছিলাম। তার মানে আমরা সাকসেসফুলি ডাটাকে ট্রান্সফার করছি। এখন আমরা দ্বিতীয় একটা এক্সাম্পলে দেখব যে যদি আমরা যদি হিসাবটাতে সঠিকভাবে না করি তাহলে কি হইতে পারে আমাদের সাথে আসলে। আমরা ধরলাম এবার এক্ষেত্রে প্লেন টেক্সটের লেন্থ 12, তো 2 কোপ্রাইম হচ্ছে 6, 7। তো আমরা নর্মালি এন এর ভ্যালু 5 অফ এন এর ভ্যালু হিসাব করলাম। এরপরে জিসিডি এর ক্ষেত্রে আমরা নিলাম 30 এবং 7, এদের মধ্যে 30, 11 আবার এবং 30, 23। তো ধরে নিলাম এক্ষেত্রে আমাদের ই এর ভ্যালু 11। তো দেখা গেল যে আমরা ডি ফাউন্ড করার ক্ষেত্রে আমরা ডি এর ভ্যালুও পাইলাম ফর্মুলা থেকে 11। তো ডিক্রিপ্টেড কি 11। তো এই ক্ষেত্রে আমাদের পাবলিক কি প্রাইভেট কি দুটাই 11 হয়ে গেল। তো আমাদের প্লেন টেক্সটটাকে আমরা যখন পাঠাইতে যাব 12, তো 12 আমরা হিসাব করে দেখলাম 12 টু দি পাওয়ার 11 মড 42, যেটার ভ্যালুটা অনেক বড় চলে আসে এবং এত বিগ চলে আসে যেটা নর্মাল কম্পিউটারে এটা কম্পিউট করা সম্ভব না, বা হলেও এটা অত্যন্ত সময় সাপেক্ষ। দেখা যাবে সেক্ষেত্রে আমাদের এই সাইফার টেক্সটের ভ্যালুটা আননোন থাকে যাচ্ছে। তো সেক্ষেত্রে সেই আননোন থাকার ফলে আমরা এই প্লেন টেক্সটের ভ্যালু আর ক্যালকুলেট করতে পারলাম না। তো দেখা গেল যে আমরা ডাটাটাকে আমরা আর পাইলাম না। তো আমরা এটাতে দেখতে পেলাম যে আসলে আমরা যদি ঠিকভাবে আমাদের কি জেনারেশন এবং রিকভার না করতে পারি পাবলিক কি থেকে, তাহলে দেখা যাবে যে আমরা ডাটাটাকে বের করে হিসাব করতে পারবো না। তো এটার অ্যাডভান্টেজ আছে এবং ডিসঅ্যাডভান্টেজ আছে কিছু। তো অ্যাডভান্টেজ হলে আমরা প্রথমত সিকিউরলি কিটাকে এক্সচেঞ্জ করতে পারবো, এটা একটা ডিজিটাল সিগনেচারের মতো কাজ করবে। তো ডিজিটাল সিগনেচারে দেখা যাবে যে আমার শুধুমাত্র রাইট একটা কি দিয়ে আমরা যখন ডাটাটাকে এনক্রিপ্ট করলাম, শুধুমাত্র ওই ডাটার প্রাইভেট কি দ্বারাই শুধুমাত্র আমরা এটাকে ডিক্রিপ্ট করতে পারবো। তারপর এবং কনফিডেলিটি এবং অথেন্টিকেশন এটা আমরা মেনটেন করতে পারবো, যেহেতু আমাদের পাবলিক কি থেকে আমরা প্রাইভেট কি জেনারেট করতেছি। এবং ম্যাথমেটিক্যালি এটা সিকিউর। দেখা যাচ্ছে যে আমরা যখন কি এর সাইজটা 2048 বিটস ক্রস করে যায়, তখন দেখা যাবে যে আমার ডাটাটার যে ক্যালকুলেশন আছে সেটা অনেকটা সময় সাপেক্ষ হবে, এবং সেই ক্ষেত্রে 2048 বিটস এর তুলনায় আমাদের প্লেন টেক্সটটাকে বড় হইতে হবে। তো এটা ডিসঅ্যাডভান্টেজ হলো মূলত হচ্ছে এটা একটা স্লো পারফরমেন্স দিবে। এটা লার্জ কি সাইজ রিকোয়ার্ড দেখা যাবে, অনেক ক্ষেত্রে কি সাইজটা অনেক লার্জ হয়ে যাবে, যেহেতু আমরা যখন ডাটাটাকে এনক্রিপ্ট করব আমরা কোপ্রাইম নাম্বারটাকে খুব পাশাপাশি নিব না, যেন যে অন্য কেউ যেন এটাকে ডিক্রিপ্ট করতে না পারে। তো যেহেতু আমাদের বড় দূরবর্তী কোনো কোপ্রাইম দুটো নাম্বার নিতে হবে, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের একটা লার্জ কি সাইজ হয়ে যাচ্ছে। এখন এটা হচ্ছে ভালনারেবল টু ইমপ্লিমেন্টেশন একটা ফ্ল থাকে যায় এটাতে। এটা কি অথেন্টিকেশন চ্যালেঞ্জ একটা থাকে যায়, দেখা যায় যে আমি একজনকে ডাটা পাঠাইলাম পাবলিক কি জেনারেট করে, মূলত কিন্তু দেখা গেল যে আমার যে রিসিভার আছে তার ক্ষেত্রে আমার যে রিসিভিং পাবলিক কিটা থাকার কথা সেটা ভুল হয়ে গেল। তো সেক্ষেত্রে একটা ডাটাবেস থাকে যেটা ব্যবহার করা হয়, কিন্তু যদি কোনো কারণে এই কিটা মেনটেন ঠিকভাবে না করা হয় তাহলে অথেন্টিকেশন একটা চ্যালেঞ্জ থাকে যায়। তাহলে সিকিউরিটি থ্রেট ফ্রম কোয়ান্টাম কম্পিউটিং। তো দেখা যাচ্ছে যে আমরা যখন কোয়ান্টাম কম্পিউটিং আসতেছে তখন সেটা একটা অনেক লার্জ নাম্বারে খুব ক্যালকুলেশন খুব কম সময়ে করতে পারতেছে, যেটা মূলত এটাকে একটা থ্রেট তৈরি করতে পারে। অ্যান্ড রিকভারেবল কি লসেস, যদি কোনো কারণে আমাদের প্রাইভেট কিটা হারায় যায় বা আমাদের এক্ষেত্রে কোনো নলেজ না থাকে রিসিভারের কাছে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে
আমরা ডাটাটাকে আর রিকভার করতে পারবো না, তাহলে আমরা ইনফরমেশন লস করতেছি। এটাই মূলত আমাদের আরএসএ অ্যালগরিদম। থ্যাংক ইউ।